অবস্থা এরকম দাঁড়িয়েছে যে যিনি ইন্টারিম তিনি কেয়ারটেকার হবেন। এটা অনেকটা ছায়াছবিতে আপনি দেখবেন যে নায়ক নায়িকা হচ্ছে মূল নাচ গান করে আর আইটেম ড্যান্সার এসে শুধু আইটেমের সময় নাচে। তো মূল নায়ক নায়িকাকে এখন আইটেম ড্যান্সার হতে বলা হচ্ছে আর কি, যে আপনি সিনেমার একটা অংশে শুধু আইটেম নাচবেন। তো আমি আরও একটা বিষয় আপনার সাথে একমত। আসিফ ভাই, আমার ধারণা তার ব্যাপারে সবাই একমত হবেন, কেননা বাকিরা তো আসিফ ভাইয়ের ছাত্র, দুটি দল তাকে মনোনয়ন দিয়েছে আর বাকিরা তো ছাত্রই, ফলে আসিফ ভাই বিতর্কের ঊর্ধ্বে বলে আমরা ধারণা করছি। কিন্তু যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে লন্ডন বৈঠকের পরে জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে, এই কথাটা উঠেছে। কিন্তু জুলাই সনদ তো পরবর্তী সংসদই বাস্তবায়ন করবে নিশ্চয়ই। এই জুলাই সনদে যে 84টি প্রস্তাব রয়েছে বা অঙ্গীকার, সেই অঙ্গীকার যদি এরাই বাস্তবায়ন করে তারপরে যাবেন চিন্তা করেন, তাহলে তো ইনশাআল্লাহ শেখ হাসিনা বলেছিলেন 2041, এদের তো 2051 সালে যেতে হবে। তো সেটা তো আসলে সম্ভব না। ফলে জুলাই সনদ সকলে অঙ্গীকার করবে এবং সেটা পরবর্তী একাধিক সংসদ বাস্তবায়ন করবে। যদি আগামী 5 বছরে না হয় তার পরের সংসদ এটা বাস্তবায়ন করবে, এটাই আমাদের ধারণা। এরপর হচ্ছে যে আরেকটি বিষয় এসেছে যে হয়তো কিছু ঘনিষ্ঠতা আছে, পুরনো ঘনিষ্ঠতা, বন্ধু একসাথে পড়াশোনা করেছে, সেই জন্যই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কিন্তু ঘনিষ্ঠতার এই বিষয়টি যদি আমরা উপেক্ষা করি, তাহলে একই ধরনের ঘনিষ্ঠতার অভিযোগে কিন্তু অনেককে দোষর বলা হচ্ছে। এমন কি হবে বাংলাদেশে যে কারো কোনো আওয়ামী লীগের বন্ধু নাই বা কোনো দিন ছিল না, এবং আওয়ামী লীগ করেছে বলে কি বন্ধুত্ব ধ্বংস করে দিয়েছে? সেরকম না। কিন্তু আমরা দেখেছি এরকম প্রচুর ট্যাগিং হয়েছে, যেখানে আমি আমার মেডিকেল কলেজের বড় আপার সাথে একটি চিত্র প্রদর্শনীতে দাঁড়িয়ে ছবি তুলেছি, আমাকে বলা হয়েছে আমি দোষর, বলা হচ্ছে সফট আওয়ামী লীগ। আপনার এই অনুষ্ঠানের মধ্যে একজন বলেছিলেন। তাহলে একজন ঘনিষ্ঠতা থাকলে, বন্ধুত্ব থাকলে সে হয়ে যাবে দোষর, আর অন্যদের সাথে বন্ধুত্বজনিত ঘনিষ্ঠতা থাকলে সে পক্ষপাতদুষ্ট হবে না? এটা তো অযৌক্তিক, এটা স্ববিরোধী। এই কারণেই বিএনপি আমার ধারণা এই অভিযোগটা করেছে যে দল ঘনিষ্ঠ উপদেষ্টা যাদের বাড়িতে সন্ধ্যার সময় অনেকে গিয়ে মানে এক ধরনের বন্ধুত্বপূর্ণ আড্ডা দেন, এবং সবচাইতে নিরপেক্ষ উপদেষ্টা যিনি তার ছাগল এনে খেয়ে ফেলেন, তো সেই রকম একটি ঘটনা ঘটলে তো আসলে সেই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। কারণ উনি একে তো বন্ধু বান্ধবদেরকে আপ্যায়ন করছেন, অন্যদিকে অন্য উপদেষ্টা ছাগল সহ আপ্যায়ন করছেন। তো এইটা তো একটা বিষয়, এবং এইসব কারণে এই সন্দেহ জাগ্রত হয়েছে। সন্দেহ কিন্তু ধীরে ধীরে জাগ্রত হয়, এটা কিন্তু একদিনে জাগে না। এবং এই সন্দেহ সৃষ্টি করার জন্য আমাদের একটু আগে মান্নান ভাই যেটা বলেছেন যে থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু থানাতে যার নামে মামলা নাই তাকে আসামি করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ আমার একটু জানার ইচ্ছা যে তারা যখন আপত্তি করেছিলেন তারা কি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি করেছেন? কারণ এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করা না যায় তাহলে তিনি ব্যর্থ হয়েছেন, এবং এতদিন ধরে যিনি ব্যর্থ হচ্ছেন তিনি কি নির্বাচনের সময় এই উপদেষ্টা পদে থাকবেন কিনা? বলে আমার ধারণা ছিল যে যখন কেউ আপত্তি তুলবেন তখন তারা নির্দিষ্টভাবে নাম বলে দেবেন যে এই উপদেষ্টার এই কর্মকাণ্ডের কারণে। আপনার এই কথা বলাতে একটা বিষয় মনে পড়লো, সকলেই বলছেন, ইঙ্গিত দিচ্ছেন অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা, কিন্তু কেউ আসলে স্পষ্ট করে নাম কেন বলছে না? আপনার কি মনে হয় এটা কি আসলে রহস্যময়তা নাকি সৌজন্যময়তা, মানে সৌজন্যমূলক আচরণের কারণে করছেন? একটা সৌজন্যমূলক আচরণ, অবশ্যই সৌজন্যমূলক আচরণ, কেননা আমাদের পুরনো দলগুলি এক ধরনের রাজনৈতিক সৌজন্যের মধ্যে এখনো আছে। নতুন দলগুলির এই সৌজন্যতা কম, কারণ তারা মনে করেন যে বিপ্লবের ভাষাই সম্পূর্ণ আলাদা, যেটা ডিকশনারিতে থাকে না। কিন্তু অন্যান্য জায়গাতে এখনো যেহেতু বহুদিনের রাজনৈতিক অভ্যাস, আমাদের পুরনো দলগুলি এখন এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার তারা বজায় রাখেন কথাবার্তার মধ্যে। কিন্তু আরেকটি হচ্ছে এরা নিশ্চিত না যে কাকে বাদ দিতে বলবেন আর প্রধান উপদেষ্টা কাকে বাদ দিবেন, কেননা প্রধান উপদেষ্টা কিন্তু শোনেন কিন্তু শেষ পর্যন্ত নিজের যেটা মনে হয় সেটাই করেন। কারণ এটাও তার দীর্ঘদিনের যে কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনার অভ্যাস সেইখান থেকে এসেছে। কর্পোরেট লিডাররা সাধারণত তাদের সমস্ত কর্মচারী থেকে শুরু করে বোর্ডের মেম্বার সবার কথা শোনেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তিনি নেন। ফলে আমার ধারণা যে রাজনৈতিক দলগুলি চিন্তিত যে আমরা একজনকে বাদ দিতে বললাম, সে থেকে গেল আর অন্যরা বাদ পড়লো, তখন তো যে থেকে গেল সে জেনে যাবে যে ও তোমরাই আমাকে বাদ দিতে চেয়েছে। বিষয়টা হলো 47 থেকে 71 পর্যন্ত যে ক্ষমা, সেই ক্ষমার মধ্যে কি শুধু এই পূর্ব পাকিস্তানের, যেটা পরে বাংলাদেশ হয়েছে, শুধু আমরাই আছি, নাকি পশ্চিম পাকিস্তানে 47 থেকে 71 পর্যন্ত যে পাকিস্তানকে তারা টেকাতে চেয়েছিলেন তাদের কাছেও ক্ষমা চাইছেন? কারণ একদিকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন তো পশ্চিম পাকিস্তানের বাকি অর্ধেক তো দুঃখিত হয়েছে। তো 47 থেকে এই যে 71-এর 15ই ডিসেম্বর পর্যন্ত তারা যে পারলেন না পাকিস্তান বাঁচাতে, সেটার জন্য কি তাহলে ক্ষমা হবে? ক্ষমাটা স্পেসিফিক হতে হবে 71 সালের জন্য। মানুষ কিন্তু তাদেরকে 47 থেকে ক্ষমা চাইতে বলে নাই, কারণ একটা রাজনৈতিক দল বহু
সিদ্ধান্ত নিতে পারে। সকল সিদ্ধান্তের জন্য একটা জনগণের কাছে কিংবা এইভাবে ব্ল্যাঙ্কেট ক্ষমা প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা নাই। এবং এখন যে ক্ষমার বিষয়টি হয়েছে, এই ক্ষমাটি আসলে তাদের খুব সহজভাবেই তারা চেয়ে ফেলতে পারেন। তাদের যে দল আছে সেই দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সেইখানে সভা করতে পারেন এবং সেই সভায় তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যবিবরণীতে কোন অপরাধ বা কোন অন্যায় কিংবা কোন ভুলের জন্য তারা এই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন সেটা তারা উল্লেখ করে দিয়ে ক্ষমা চেয়ে ফেললে আমার ধারণা যে ক্ষমাটা অনেক প্রসেসড হবে, ক্ষমাটা নির্দিষ্ট হবে। আর যদি 47 থেকে একেবারেই 2025 পর্যন্ত ধরেন আজকের তারিখ পর্যন্ত সকল কিছুকে বিবেচনায় নিতে হয়, তাহলে মূল প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বহু প্রসঙ্গ আসবে যে প্রসঙ্গগুলির জন্য আসলে তাদের কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। কেননা ভাষা আন্দোলনের সময় তো গোলাম আজম সাহেব ভাষা আন্দোলনের পক্ষে ছিলেন, তো এটার জন্য উনি কার কাছে ক্ষমা চাইবেন? মানে এটার জন্য জামাত কার কাছ থেকে ক্ষমা চাইবে? তাই সেটা তো চাইবে না, তাই না? কারণ সেটার জন্য তাদের ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। ফলে 47 থেকে এই যে 71 পর্যন্ত ভাষা আন্দোলনের সময় নিশ্চয়ই সেই সময়ের যে মুসলিম লীগ সরকার তারা নিশ্চয়ই অনেক দুঃখ পেয়েছিলেন। তো কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ব্যাপারটা সেরকম না। সেই সময় যারা গুলি চালিয়েছিল আমাদের রফিক সালাম, বরকত জব্বারের শরীরে, কিংবা আসাদের রক্তাক্ত সার যারা তৈরি করেছিল, হ্যাঁ, কিংবা আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সার্জেন্ট জহুরুল হককে যারা হত্যা করেছিল, তাদের কাছে কি তাদের ক্ষমা চাওয়ার দরকার আছে? কোনো তো দরকার নেই। ফলে 47 থেকে 71 নয়, বরং তাদের একটি নির্দিষ্ট কারণ, যে কারণে তাদেরকে সবাই চাপ দিয়ে থাকে, আমি মনে করি যে সেই কারণে তাদের এই ক্ষমাটি স্পেসিফিক্যালি চাইলে আমার ধারণা যে একটা রিকনসিলিয়েশন সবসময় আমরা মনে করি যে রিকনসিলিয়েশনের জায়গায় যাওয়া যেতে পারে। কেননা সারা জীবন মানুষ ঘৃণা, বিদ্বেষ, যুদ্ধংদেহী মনোভাব অথবা এক ধরনের প্রবল বৈরিতার মধ্যে থাকতে পারে না এবং অনন্তকাল এই বৈরিতা চলতে পারে না। অনুশোচনা যিনি করবেন তিনি যদি অনুশোচনা না করেন, আমরা তাকে চাপ দিতে পারবো না যে আপনি অনুশোচনা করেন। ফলে উনি যদি অনুশোচনা না করেন, এর কনসিকুয়েন্সেস বা এর যে রাজনৈতিক পরিণতি সেটা তাকেই বহন করতে হবে। কেননা তিনি প্রথমে যে অনুশোচনা করে সে আসলে কি করে? প্রথমে সে মনে করে যে সে একটা অন্যায় করেছে, প্রথমে সে তার অন্যায়টা স্বীকার করে এবং তারপরে সে সেই অন্যায়ের জন্য অনুশোচনা করে। অনুশোচনা কিন্তু ক্ষমা প্রার্থনা না। রিমোর্স হচ্ছে অনুতাপ, অর্থাৎ আমি এটা কি করলাম, এইটা হচ্ছে অনুতাপ, অনুশোচনা। আর আমি যা করেছি সেজন্য আমাকে ক্ষমা করুন, সেইটা হচ্ছে ক্ষমা প্রার্থনা। ফলে যে কোনো ক্ষমার আগে রিমোর্স হইতে হয়, অনুশোচনা, অনুতাপটা হতে হয়। স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র দাঁড়াবেন, কারণ তার কোনো দল নাই অথবা কোনো দলের আদর্শের সঙ্গে তিনি নিজেকে যুক্ত মনে করেন না। আর তিনি যে জামানত দিবেন সেই জামানত বাজেয়াপ্ত হলে তিনি শূন্য ভোট পেলে তার যে লজ্জা সেটা তিনি নিবেন। এত কি দায় পড়েছে নির্বাচন কমিশনের যে জামানত নষ্ট হবে, অথচ এই যে 10-12 হাজার ভোট সংগ্রহ করার জন্য তাকে যে পয়সা খরচ করতে হয়, অন্তত একটা রিক্সা ভাড়া করলেও কত টাকা লাগবে আপনি চিন্তা করে দেখেন। সেই ব্যয়টা সে আগেই করাচ্ছে একজনকে যে কিনা হয়তো নির্বাচনে দাঁড়াতে পারবে না ভোট সংগ্রহ করতে না পারার কারণে। এটা সম্পূর্ণভাবে মানুষের নাগরিক অধিকারের হস্তক্ষেপ করা। আর যে কথাটা এই আলোচনায় হচ্ছিল যে মামলায় পলাতক ছাড়াও একটু আগে একটা আলোচনা হচ্ছিল যে এই 80% বিভিন্ন জায়গাতে কর্মকর্তা একটি বিশেষ দলের। তো এই যে আমি যদি এখন বলি যে 80% চিকিৎসক নিয়োগ বদলি বাণিজ্য হয়েছে, এটাও একটা বিশেষ দলের। এবং আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন যখন কথা বলেছে, আমি বলবো না যে ওনারা যেমন বিশেষ দল বলেছেন, হ্যাঁ সবই বিশেষ দল। হ্যাঁ, তো এখন বিশেষ বিশেষ দলের বিশেষ বিশেষ জায়গাতে পদায়ন হয়েছে। একজন মেডিকেল সিস্টেমে যে ডিজি, তাকে বসতেই দেয় না চেয়ারে। মানে উনি নিযুক্ত হওয়ার পরে বেশ কিছুদিন স্বাস্থ্য উপদেষ্টার পাশে বসে অফিস টফিস করে তারপর ওনাকে চলে যেতে হয়েছে। এরকম যে একটা অবস্থা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু এখন না, একেবারে বিপ্লবের পর। তখন তারা এইসব চাপগুলি কেন দিয়েছিলেন? তার মানে তারা প্রশাসনের দলীয়করণ করতে সকলেই চেষ্টা করেছেন।